সময়টা বর্ষাকাল। কামালপুর গ্রামের কাঁচা পথে হাতে গোনা দুই একটা লোক এদিকে ওদিকে চলেছে তাদের দরকার মেটাতে। নিতাইকে স্টেশনের দিক থেকে ফিরতে দেখে, আরে নিতাই, কেমন আছো? আর সুখবরটা দাও, তোমার স্ত্রীর এবার কি হলো? মা সন্তান সুস্থ আছে তো? এই তো জীবনদা, শ্বশুর বাড়ি থেকেই তো ফিরলাম। নিতাই মুখটা বেজার করে বলে, কি আর বলবো জীবনদা, এবারও মেয়ে হয়েছে। বাহ, এ তো দারুণ খবর। আগে লক্ষ্মী আর এখন সরস্বতী, কত ভালো। ধুর, তোমার ভালো খবর কোথায়? ভাবলাম এবার একটা ছেলে হবে, বংশটাকে বাড়িয়ে নিয়ে যাবে। তুই কি রে, এখনো এইসব মানিস? এখন ছেলেদের থেকে মেয়েরাই বেশি বাবা মাকে যত্ন করে। তুই অনেক ভাগ্যবান রে। ওদের ভালোভাবে মানুষ কর, দেখবি ওরাই তোর নাম কত উজ্জ্বল করবে। ও সব ছাড়ো, এবার আর বউকে আনবো না, থাকবে বাপের বাড়িতে। ছি, এইসব কখনো মনে আনবি না। বাড়িতে গিয়ে বিশ্রাম কর, আর ঠান্ডা মাথাতে আমার বলা কথাগুলি ভাবিস, দেখবি সব বুঝতে পারবি। নিতাই আর কথা না বাড়িয়ে কাঁচা আলের রাস্তা ধরে চলতে শুরু করে। আকাশে তখন জায়গায় জায়গায় কালো মেঘ ঢেকে রেখেছে। নিতাই নিজের চিন্তাতে এতটাই ভাবিত ছিল যে ভুলেই গেল ও ভুল করে বাঁদিকের পথ ধরে বাজা পুকুরের কাছে চলে এসেছে। জীবনটা একদম বোকা বলদ, মেয়েরা নাকি ভালো, মেয়েরা কোনো কাজেরই না। এমন সময়ে পুকুরের জলটা যেন কেঁপে উঠল। জলের তরঙ্গ আর ঢেউ উঠল সামান্য। একটা কালো ছায়া জলের নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠে আসে। আমি তো বাজা পুকুরের কাছে চলে এসেছি, আর রাতে তো এই পথে। এ কি, জলের ওপরে ওই কালো ছায়াটি কিসে? জলের দিক থেকে একটা মেয়েলি গলাতে কেউ বলে, মেয়েরা না থাকলে তুই এই পৃথিবীর আলো দেখতে পারতি, আর তোর মেয়ে হয়েছে বলেই এত দুঃখ, তাই তো? কে 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 ওখানে? আস্তে আস্তে কালো ছায়াটি পুকুরের অন্ধকার থেকে নিতাইয়ের সামনে আসে। আধো অন্ধকারেও ভয়ঙ্কর চেহারা দেখে নিতাই ভয়ে চিৎকার করে বলে ওঠে, যে মেয়েদের সম্মান করে না তার বাঁচার দরকার নেই। আমাকে কিছু করো না, আমি কালকেই বউ আর মেয়েদের নিয়ে আসবো। নিতাইয়ের এটা শোনার পরই আত্মাটি নিমেষে অন্ধকারে উধাও হয়ে যায়। নিতাই প্রাণপণে বাড়ির দিকে ছুটতে থাকে, আর পরের দিন সকালে উঠেই কি করতে হবে তাও ঠিক করে ফেলে। এই তন্ময়, অনেক দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথাও ঘুরে আসি, কোনো নিরিবিলি জায়গা থেকে। তন্ময় খাটে বসে মেয়ে মনির সাথে খেলছিল। এইটা একদম ঠিক বলেছ। মাঝে মেয়েটার যা শরীর খারাপ গেল, ডাক্তার তো বলেও ছিল সবার মনটা ঠিক রাখতে কোথাও কোনো নিরিবিলি জায়গা থেকে ঘুরে আসতে। কোথায় যাওয়া যায় বলো তো? এই বিষয়টা নিয়েই আলোচনা করছিলাম, তখন আমার অফিসের কলিগ শৈলদা বলেছিল ডালখোলাতে তার মামার বাড়ি আছে, সেখান থেকে ঘুরে আসতে। তুমি তো মাঝে বলছিলে সেই কথাটা। সত্যিই তো, এখন সব টুরিস্ট প্লেসগুলিতে এত ভিড় হয়ে গেছে যে আর নিরিবিলি বলতে কিছু নেই। এই ডালখোলাটা কোথায়? এটা হলো ছোটনাগপুরের কাছাকাছি। শৈলদার মামা একাই মানুষ ছিলেন, তিনি ওখানকার একটি স্কুলের শিক্ষক ছিলেন। অমন সুন্দর নিরিবিলি জায়গাতেই তাই বাড়ি করেন, আর কখনো শহরের দিকে আসেননি। ওনার মৃত্যুর পর শৈলদাই বাড়িটা পায়। 2-3 বছরে একাধবার যায়, আর দেখাশোনা করার জন্য একজনকে রাখা আছে। তন্ময় আর পিয়ালির কথা মনি এত সময় শুনছিল। সব শুনে আদুরে গলাতে বলে, চলো না বাবা মা, ওখান থেকেই ঘুরে আসি, আমি গ্রাম দেখব। পিয়ালি হাসি মুখে মেয়ের মাথাতে হাত বুলিয়ে বলে, ঠিক আছে, মেয়ে যখন ওখানে যেতে চাইছে তাহলে তাই হোক, বরং ডালখোলা থেকেই ঘুরে আসি।
আচ্ছা, তবে তাই হোক। মেয়ে মা যখন চাইছে তাই হবে। কালকেই অফিসে গিয়ে শৈলদার থেকে ওখানে যাওয়ার সব খুঁটিনাটি জেনে নেব। কথা মতো তন্ময় শৈলর থেকে সব কিছু জেনে নেয়। বেশ কদিনের ছুটি নিয়ে আর শহরের পাট চুকিয়ে তন্ময়ে, পিয়ালি, মণি রওনা দেয় ডালখোলার দিকে। মণি কখনো গ্রামের দিকে যায়নি, তাই ট্রেন যত শহর ছাড়িয়ে গ্রামের দিকে যেতে থাকে, মণি অবাক চোখে ট্রেনের বাইরে দিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকে। ডালখোলাতে যখন ট্রেন পৌঁছায় তখন সন্ধে হব হব করছে। তন্ময়দের ট্রেন ডালখোলাতে নামিয়ে দিয়ে কু ছিকছিক শব্দ করে দিগন্তে মিলিয়ে যায়। শৈলদা বলেই দিয়েছিল স্টেশনের বাইরে রিক্সা পাওয়া যাবে। হেমেন্দ্রনাথের বাড়ি বললেই পৌঁছে দেবে। ওইদিকে রিক্সা স্ট্যান্ড মনে হচ্ছে। চলো। রিক্সা চালককে একবার ঠিকানা বলতেই বুঝে যায়। মিনিট 20 মধ্যেই পৌঁছে যায় ঠিকানাতে। রিক্সা চালককে ভাড়া মিটিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। বাহ, কি সুন্দর পরিবেশে ছিমছাম বাড়িটা। কোনো কোলাহল নেই, গাড়ির কর্কর শব্দ নেই, আছে কেবল পাখিদের কুহু কাকলি। সন্ধ্যার মুখে বাড়িটা আরো মায়াবী লাগছে যেন। চলো ভিতরে যাওয়া যাক। বাড়ি দেখাশোনা করার গোপালদা নিশ্চয়ই বাড়িতেই থাকবে। 3 জন এগিয়ে যায় বাড়ির মূল দরজার দিকে। দরজাতে 2 বার ধাক্কা দিতেই একজন মাঝারি বয়সের একজন লোক বেরিয়ে আসে। আসুন আসুন, আপনাদের অপেক্ষাই করছিলাম। মিশুকে মানুষটিকে সকলেরই খুব পছন্দ হয়, বিশেষ করে মনির। ঘরের ভিতরে ঢুকে শুরুতে মামুলি কিছু কথাবার্তা হয়। গোপালদা, তুমি এখানে কতদিন আছো? তা তো অনেক বছর হয়ে গেছে। আগে কত গম গম করতো বাড়িটা, এখন তো আর কেউ আসে না। গোপালদা, তোমার বাড়ি কোথায়? এখান থেকে কাছেই, মাঠ পাড়াতে আমার বাড়ি। সারা দিনে একবার এসে বাড়িটাতে সব ঝাড়পোছ করে চলে যাই। আজ আপনারা আসছেন দেখেই সকাল থেকেই চলে এসছি। গোপাল জেঠু, কালকে গ্রাম দেখাতে নিয়ে যাবে তো? অবশ্যই নিয়ে যাব। তুমি এখানে এসেছো আর ঘোরাবো না, তা আবার হয় নাকি? গোপাল এরপর ওদের থাকার ঘর দেখিয়ে দেয়। সত্যি গোপালদা, কেউ থাকে না এখানে, কিন্তু কি সুন্দর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছো। গোপাল কেবল হাসে। আচ্ছা গোপালদা, ওই দক্ষিণের জানালা বন্ধ করে রেখেছো কেন? ও, তেমন কিছু নয়। বাড়ির ওদিকে একটা পুকুর আছে, মশা আসে ওখান থেকে, তাই বন্ধ করে রেখেছি। এটা বলার পর গোপাল আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই মণি গিয়ে হাত বাড়িয়ে জানালাটা খুলে দেয়। মামুনি, তুমি জানালাটা খুললে কেন? মণি যেন গোপালের কথার তেমন গুরুত্বই দিল না। ওই দেখো মা, কাছেই একটা পুকুর দেখা যাচ্ছে। পিয়ালি আর তন্ময় জানালার দিকে এগিয়ে যায়। এখন মনে পড়ল, শৈলদা বলছিল বটে বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওখানে নাকি ভালো কাতলা মাছ পাওয়া যায়। গোপালদা, এটা কি ঠিক? তাহলে তো পুকুরের কাতলা খেতেই হবে। গোপাল কিছু সময় মাথা নিচু করে বলে ওঠে, শৈল দাদাবাবু ঠিক বলেছে, কিন্তু তা বছর 3 আগে অবধি, কিন্তু এখন আর তেমন নেই। 3 বছর আগে অবধি ঠিক ছিল, তবে এখন কি হলো? রাতে আর সেসব কথা না বলাই ভালো, কালকে সকালে বলবো ওই বাজা পুকুর নিয়ে। বাজা পুকুর? সে কেমন নাম? কালকে সকালে কেন, তুমি এখনই বলো, কোনো সমস্যা নেই। না, কালকে সকালেই সব বলবো।
ঠিক আছে গোপালদা, তুমি যখন বলতে চাইছো না তাই আর জোর করব না। পিয়ালিও তন্ময়ের চোখের ইশারাটা বুঝতে পারে। আচ্ছা গোপালদা, আমরা এখানে আজকে নতুন, আজকের রাতটা অন্তত এখানে থাকো। গোপাল আর ওদের কথা অস্বীকার করতে পারেনি। আচ্ছা, তবে তোমরা এখানে নতুন, রাতে অসুবিধে হতেই পারে, তাই আজকের রাতটা আমি এখানেই থাকছি। রাত তখন অনেকটা গভীর, সবাই ঘুমে আচ্ছন্ন। তন্ময়রা যে ঘরে ঘুমাচ্ছে সেই ঘরের জানালাটা খোলা। সেই জানালি থেকে বাইরে দেখা যাচ্ছে বাজা পুকুর। হঠাৎ করেই পুকুরের জলটা কিছুটা ঢেউ উঠে শান্ত হয়ে যায়। একটা কালো ছায়া বেরিয়ে আসে সেখান থেকে। একটা মিষ্টি সুর বেজে ওঠে পুকুরের চারিপাশ থেকে। আওয়াজটা খুব জোরালো না হলেও বেশ প্রভাবশীল। তন্ময়রা যে ঘরে শুয়ে আছে সেই ঘরের জানালার ঠিক পাশেই একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে মনির দিকে তাকিয়ে, আর বাজছে সেই মিষ্টি সুর। ঘুমন্ত মনিকে আরো অপূর্ব লাগছে দেখতে। হঠাৎ করেই ছোট্ট মনির ঘুমটা ভেঙে যায় সেই মিষ্টি সুরের জন্য। খাটে বাবা মা শুয়ে আছে। জানালার দিকে চোখ পড়তেই দেখে একটা সুন্দর দেখতে মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে ওর দিকে তাকিয়ে। এসো, আমার কাছে এসো, খেলবে আমার সাথে। মিশুকে মনির প্রথম দেখাতেই অচেনা সেই মেয়েটিকে কেন জানি না ভীষণ পছন্দ হয়ে যায়। ওর কথা না করতে পারে না। খাট থেকে নেমে এগিয়ে যায় জানালার কাছে। তুমি কে গো? এত রাতে এখানে কি করছো? আমি তো কাছেই থাকি, তুমি এখানে এসেছো তাই তো তোমার কাছে এলাম। কই, আমি বাবা মা তো সেই কখন এসেছি, এখানে তো দেখিনি। ওই যে দূরে পুকুরটা দেখছো, আমি ওখানে থাকি। ধুর, পুকুরে আবার কেউ থাকে নাকি? আমারও না ওখানে থাকতে খুব কষ্ট হয়, কিন্তু মেয়েদের কষ্ট কেউ তো কোনোদিন বুঝবে না। এই শক্ত কথাগুলির অর্থ মনির ঠিক উদ্ধার করতে পারে না। তুমি ওসব বুঝবে না। তুমি কি আমাকে মুক্তি দেবে? মনি কিছু বলতে যাচ্ছে, তখনই কথার আওয়াজে ঘুম ভেঙে যায় পিয়ালির। এ কি মনি, তুই ওই জানালার কাছে এত রাতে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? এই তো দিদিটার সাথে। এ কি, দিদিটা কোথায় গেল? এমন সময় সেই ছায়াটি নিমেষে মিলিয়ে যায় পুকুরের জলে। দিদি, এখানে তো কেউ নেই। কিন্তু কিছু সময় আগে অবধি তো ছিল। বলল আমার বন্ধু হতে চায়, মুক্তি পেতে চায়, আরো কত জটিল কথা বলল। পিয়ালি জানালার কাছে গিয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করে। একই এত রাতে মা মেয়ের কি এত কথা আছে? মুনি পিয়ালি আর তন্ময়কে সব কথা বলে। ধুর, এসব কি বলছে মনি, আর তুমিও বিশ্বাস করছো? মেয়েটাকে যত সব আজগুবি গল্প শোনাও ঘুমানোর আগে, আর ওই সব থেকে স্বপ্ন দেখে কি সব বলছে। না গো বাবা, আমি কোনো স্বপ্ন দেখিনি। আচ্ছা ঠিক আছে, এখন শুয়ে পড়ি চলো। কালকে সকালে গোপালদার সাথে আমার কিছু কথা জিজ্ঞাসা করার আছে। পিয়ালি জানালার কাছে গিয়ে পুকুরের কালো জলের দিকে তাকিয়ে জানালা বন্ধ করে দিল।
পরের দিন সকালেই পিয়ালি গোপালদাকে আগের রাতের সব কথা বলে সেই পুকুরের কথা জিজ্ঞাসা করে বসে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এই জন্যই বলছিলাম জানালা না খুলতে। জাসমিন পুকুরের থেকে এসেছিল, ওর নজর মনির ওপর পড়েছে। এই বাড়িতে বা পুকুরের আশেপাশে যখনই কোনো ছোট্ট মেয়ে আসে বা যায়, তখনই জাসমিন আসে বন্ধু হতে। কি বলছো গোপালদা? তাহলে তো আজকেই এই বাড়ি থেকে চলে যাব। পিয়ালি কিছুটা ভেবে বলে, এই জাসমিন কে? জাসমিন ছিল পাশের গ্রামের মেয়ে। এই গ্রামের ছেলে আরশাদের সাথে ওর বিয়ে হয়, কিন্তু বেশ কবছর বিয়ে হলেও কোনো সন্তান হয় না, আর শেষে হয় একটা মৃত মেয়ে সন্তান। আরশাদ আর ওর বাবা মা ওর ওপরে ভীষণ অত্যাচার শুরু করে। অপয়া, ডাইনি, বাজা কি না বলতো। গ্রামের লোকেরা প্রতিবাদ করেও কিছু হয় না। শেষে অত্যাচার মেনে নিতে না পেরে ওই পুকুরে ডুবে আত্মহত্যা করে। আর তার কিছুদিন পর থেকেই ওর আত্মাকে পুকুরের আশেপাশে দেখা যায়, আর কোনো ছোট মেয়ে দেখলেই তার বন্ধু হতে চায়। মৃত জাসমিনকে দেখে ওই পুকুরের পথে আর কেউ যেতে চায় না। আচ্ছা, জাসমিন কি কোনো বাচ্চা মেয়ের কি ক্ষতি করেছে এখনো? তা অবশ্য করেনি। আমি বলি কি, আপনারা এখান থেকে চলে যান। পিয়ালি, তাই ভালো, এখান থেকে চলে যাই। না, আজ রাতটা এখানেই থাকবো। এখানে থাকবে মানে? আমার মেয়ের কোনো বিপদ আমি হতে দেব না। জাসমিন যদি চাইতো কালকে একা পেয়ে মনের ক্ষতি করে দিত, কিন্তু ও করেনি, কারণ ও ক্ষতি চায় না, চায় কেবল। কি থেমে গেল কেন? মণিমা, আমার তুই কি জাসমিনকে দেখে ভয় পেয়েছিলি? না তো মা, একদম ভয় পাইনি। কত সুন্দর দেখতে ও। আজ রাতেই তোকে পুকুর পাড়ের কাছে যেতে হবে। পাগল হলে নাকি? কি যাতা বলছো? আমার মেয়ের কিছু হলে কিন্তু। 10 মাস 10 দিন আমি ওকে গর্ভে দেখেছি। আমি জানি আমার মেয়ের কিসে ভালো হবে। একটা মাই কেবল আরেকটা মায়ের কষ্ট বোঝে। কিন্তু মা, তুমি করতে কি চাইছো? আজ রাতেই দেখতে পাবে তোমরা। আচ্ছা, আর কথা নয়, রেডি হয়ে নাও চটপট, গ্রাম দেখতে যাব তো। এরপর রেডি হয়ে গোপালদার সাথে 3 জন গ্রাম দেখতে যায়। রাত তখন মধ্য গগনে। সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টিও হয়েছে, তাই আবহাওয়া বেশ ঠান্ডা। মাঝে মধ্যেই হাওয়া উঠছে। ছোট্ট সাহসী মণি কথা মতো পুকুর পাড়ে দাঁড়িয়ে। তন্ময়, পিয়ালি আর গোপাল জানালা থেকে সব দেখছে। চঞ্চল তন্ময় বলে কেন ওঠে, মেয়েটাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছো, বলতে পারো? কাউকে কষ্টের থেকে মুক্তি দিতে। তন্ময় কিছুই ভেবে পায় না আর কি জিজ্ঞাসা করবে। কেবল রাগে গজগজ করতে থাকে। এমন সময় হঠাৎ করে একটা কালো ছায়া পুকুর থেকে উঠে আসে আর একটা সুন্দর মেয়ের রূপ নিয়ে মনির কাছে দাঁড়ায়। আর বাজছে সেই মিষ্টি সুর। ওই তো জাসমিন। একই বন্ধু, তুমি এখানে? মা বলেছে আমি নাকি তোমাকে মুক্তি দিতে পারি, তাই। জাসমিন একবার জানালার দিকে তাকায়, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তোমার মা খুব বুদ্ধিমতী। সে বুঝতে পেরেছে কেবল তোমার ছোঁয়াতেই আমার আত্মা মুক্তি পাবে। কারণ আমিও তো মা হয়েছিলাম, যদিও আমার কন্যা পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার আগেই। মেয়েদের কষ্ট কেউ বোঝে না, জানতে চায় না তারা কি চায়। যাই হোক, পরের জন্মে যেন আবার মেয়ে হয়ে আসি আর সব মনের ইচ্ছে পূরণ করতে পারি। তুমি একজন নিষ্পাপ মেয়ে, তাই তুমিই কেবল আমাকে ছুঁতে পারবে।
আমার এই হাতে তোমার হাত রাখো, আর তাতেই আমার মুক্তি হবে, না হলে থেকে যেতে হবে এই পুকুরে। মণি তার ছোট্ট ডান হাতটা বাড়িয়ে জাসমিনের ডান হাতে রাখে, আর কোনো অদ্ভুত জাদু বলে জাসমিনের শরীর ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই থেকে যায় শূন্যতা। পিয়ালি এটাই আশা করে হাসি মুখে চোখের জল মুছে। অন্যদিকে তন্ময় আর গোপাল কেবল এই মায়াময় পৃথিবীর বিচিত্র ঘটনার সাক্ষী হয়ে থাকার চিত্ররূপ তৈরি করে।